গুড মর্নিং বন্ধুরা। আজ 17 সেপ্টেম্বর বুধবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: আজ 17 সেপ্টেম্বর পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রাজ্যের লাখ লাখ হিতাধিকারীদের অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পের টাকা আসার কথা ছিল, কিন্তু আজ রাজ্যের কোনো হিতাধিকারী অরুণোদয় প্রকল্পের টাকা পাবেন না। এর পরিবর্তে আগামী 25 সেপ্টেম্বর দুর্গাপূজার বোনাস হিসাবে রাজ্যের লাখ লাখ মহিলারা পাবেন অরুণোদয় প্রকল্পের 1250 টাকা। রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। 25 সেপ্টেম্বর অরুণোদয় প্রকল্পের টাকা পাওয়ার জন্য অরুণোদয় হিতাধিকারীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। অসমে হবে না এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। এসআইআর কার্যকরী হলে দিতে হবে নাগরিকত্বের প্রমাণ। এতে লাখ লাখ লোকের নাম কর্তন করা হবে ভোটার তালিকা থেকে। সেই সাথে নির্বাচন আয়োগের এসআইআরের পদ্ধতিতে অবৈধতা প্রমাণ হলে কঠোর পদক্ষেপ নিবে সর্বোচ্চ আদালত। এসআইআরকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করবে আদালত। সারা দেশ জুড়ে যখন এসআইআর নিয়ে এভাবেই চর্চা চলছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করলেন বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অসমে এসআইআরের কোনো প্রাসঙ্গিকতা নেই। যেহেতু অসমে এনআরসির পুনর্নিরীক্ষণের কথা ভাবা হচ্ছে, তাই অসমে এসআইআরের কোনো প্রাসঙ্গিকতা নেই। প্রকৃতির ক্রোধের শিকার কৃষকরা। সারা বছরের স্বপ্নের ধান ফসল এক মুহূর্তে নষ্ট। ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি তুলেছেন। অবিরাম বর্ষণে প্রায় 500-600 বিঘা ধান ক্ষেত জলমগ্ন খাঁচারে। প্রকৃতির ক্রোধের শিকার এবার কৃষকরা। চোখের সামনেই বহু পরিশ্রমের ধান ফসল একেবারে নষ্ট। দক্ষিণ সেউতির রাস্তাঘাট কৃষি ক্ষেত জলমগ্ন। সরকারি সহায়তার আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। দেখা গেছে গত কয়েকদিনের অবিরাম বর্ষণে কাছাড় জেলার বিভিন্ন অঞ্চলে ধান খেতে গলা পর্যন্ত জল। এতে চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে কৃষকদের পরিশ্রমের ধান ফসল। এর জন্য সরকারি হস্তক্ষেপের দাবি তুলেছেন ভুক্তভোগী কৃষকরা। শিলচরে আবারও আটক করা হলো 11 জন রোহিঙ্গা নাগরিককে। গতকাল শিলচর তারাপুরের কালীবাড়ি রোডে অবস্থিত কালী মন্দির সংলগ্ন এলাকা থেকে পুলিশ এই 11 জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। তারা সকলেই হায়দ্রাবাদ থেকে শিলচরে এসেছিলেন। তারা তারাপুর কালীবাড়ি রোডে প্রবেশ করে এবং ভাড়া দেওয়ার জন্য ঘর খুঁজছিল। তখন স্থানীয় লোকজন সন্দেহ করে এবং বজরং দলকে খবর দেয়। খবর পেয়ে বজরং দলের সদস্যরা কালীবাড়ি রোডে পৌঁছে তারাপুর পুলিশ ফাঁড়িতে খবর পাঠায় এবং পুলিশ তাৎক্ষণিকভাবে এলাকায় পৌঁছে 11 জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। রোহিঙ্গা নাগরিকদের মধ্যে পুরুষ, মহিলা এবং শিশুও রয়েছেন। দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা, কিন্তু এর আগে আবার বন্যার ব্রুকুটি সীমান্ত জেলায় ফুসছে কুশিয়ারা। টানা বর্ষণে বাড়ছে নদীর জলস্তর। শারদিয়ার ঠিক আগ মুহূর্তে বিপর্যস্ত হতে পারে শ্রীভূমি জেলা। কৃত্রিম বন্যা শহরবাসীর কাছে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি হলেই বানবাসী হয় শ্রীভূমি শহর। এবছর ভর এটা স্বাভাবিক ঘটনা। একদিকে যখন দেবী দুর্গার আহ্বানের সাজো সাজো রব, চারিদিকে চলছে দুর্গাপূজার প্রস্তুতি, তখনই শহরের একাধিক ওয়ার্ডে কৃত্রিম বন্যা, পাশাপাশি বেহাল সড়ক। একটানা বৃষ্টির জেরে রুদ্ররূপ নিচ্ছে কুশিয়ারা, ফুসছে লঙ্গাইও। নদীর জল যেমন বাড়ছে, তেমনি গ্রামাঞ্চলের মানুষের কপালে চিন্তার রেখা আরও বিস্তৃত হচ্ছে। যে কোনো মুহূর্তে আরও খারাপ আকার নিতে পারে সীমান্ত এলাকার পরিস্থিতি। হাতে গোনা আর কয়েকটা দিন, এরপরেই বাঙালির সর্ববৃহৎ উৎসব। তাই এর আগে যদি বিপর্যয় নেমে আসে, তাই উদ্বেগ কাটছে না কোনোভাবেই। কুশিয়ারা নদীর জল বর্তমানে বিপদসীমার উপর দিয়ে বইছে। ওষুধে জিএসটি কমানোয় এবার বেশিরভাগ ওষুধের দাম কমতে চলেছে, আর এই মাসের শেষ থেকেই নতুন দামের সুফল পেতে পারেন সাধারণ মানুষ। তাই জিএসটি নিয়ে এবার সাধারণ মানুষের জন্য খুশির খবর। এর মধ্যেই ওষুধ, চিকিৎসা সরঞ্জামের উপর জিএসটি হার কমানোর পর ফার্মা সংস্থাগুলিকে এমআরপি সংশোধন করার নির্দেশ দিল কেন্দ্র। 22 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন মূল্য। ডিলার, খুচরো বিক্রেতা, রাজ্য ওষুধ নিয়ন্ত্রক এবং সরকারকে বিশেষ ফর্মে সংশোধিত মূল্য তালিকা জারি করতে বলা হয়েছে সংস্থাগুলিকে।
যাতে সংশোধিত এমআরপির উল্লেখ থাকে, কিন্তু ওষুধ সরবরাহে যাতে কোনো সমস্যা না হয় তাই সংস্থাগুলিকে 22 সেপ্টেম্বরের আগে বাজারে থাকা নির্দিষ্ট ওষুধের স্টকগুলি প্রত্যাহার অথবা নতুন মূল্যের জন্য লেবেল করার প্রয়োজন নেই। তবে ঘাটতি রোধ করার জন্য সংস্থাগুলি পর্যায়ক্রমে নতুন লেবেল করাতে পারে। দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য যোগ্যতার মান বিচারের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করেছে সিবিএসই বোর্ড। নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা এবং সঠিক উপস্থিতি না থাকলে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না। অনেকেই মনে করছেন এই নির্দেশিকা সাম্প্রতিক বছরগুলিতে বোর্ডের সবচেয়ে কঠোর পদক্ষেপগুলির মধ্যে একটি। নির্দেশিকায় বলা হয়েছে বোর্ড ক্লাসে নেওয়া যে কোনো বিষয় অবশ্যই টানা 2 বছর পড়তে হবে। যেসব শিক্ষার্থী শর্টকাট পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করবে, যেমন দেরিতে ভর্তি হওয়া অথবা ফাউন্ডেশন ক্লাস এড়িয়ে যাওয়া, তাদের অযোগ্য বলে ঘোষণা করা হবে। বাধ্যতামূলক উপস্থিতি নিয়ে বোর্ড স্পষ্ট করে জানিয়েছে যে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের কমপক্ষে 75% উপস্থিতি থাকতে হবে। উপস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে এবং স্কুলগুলিকে প্রতিদিনের রেজিস্টার বজায় রাখতে হবে। সর্বোচ্চ 25% পর্যন্ত ছাড় দেওয়া যেতে পারে। শুধুমাত্র চরম পরিস্থিতিতে, যেমন চিকিৎসাগত জরুরি অবস্থা, পরিবারে কোনো শোকের ঘটনা ঘটলে অথবা জাতীয় পর্যায়ের খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে অনুমোদিত এবং শুধুমাত্র যদি বৈধ নথিপত্র সমর্থনযোগ্য হয়। যেসব শিক্ষার্থীর উপস্থিতি কম এবং কোনো বৈধ কারণ নেই তাদের অযোগ্য বলে গণ্য করা হবে, তারা নিয়মিত প্রার্থী হিসাবে নথিভুক্ত হোক অথবা না হোক। গৌরব গগৈয়ের পাকিস্তান সংযোগের এসআইটি রিপোর্ট ওয়েবসাইটে আপলোড করা হবে। গৌরব গগৈয়ের দাবি মেনে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গৌরবের দাবি, এসআইটির রিপোর্ট জনসমক্ষে নিয়ে আসুক সরকার। রিপোর্টের পৃষ্ঠা পৃষ্ঠা বিচার করবেন জনগণ। তাই মুখ্যমন্ত্রীও সিদ্ধান্ত নিয়েছেন এসআইটির রিপোর্ট আপলোড করা হবে সরকারি ওয়েবসাইটে। তবে তার দাবি, 3 কোটি মানুষের সামনে পাকিস্তানের যাওয়ার কথা স্বীকার করতে হবে তাকে। তবে কবে রিপোর্ট আপলোড করা হবে তা খুলাসা করেননি তিনি। অবশ্য বিটিসি বুটের পর এসআইটি রিপোর্ট নিয়ে মন্ত্রিসভায় আলোচনা করার কথা আগেই জানিয়েছিলেন তিনি। তারপর সেই রিপোর্ট জনসমক্ষে আসতে পারে। সম্ভবত অক্টোবরের গোড়াতেই সামনে আসতে পারে গৌরবের পাকিস্তান সংযোগ সংক্রান্ত তদন্তের রিপোর্ট। মুখ্যমন্ত্রীর দাবি, খুব সুন্দর তদন্ত করেছে এসআইটি। শুধু তার পত্নী নয়, আর 30 জনকে জেরা করা হয়েছে। রিপোর্ট এলে নাম দেখবেন। তবে পাকিস্তানে যাওয়ার কথা অবশ্য স্বীকার করে নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। এমনকি দিল্লিতে তার বিদেশি পত্নী এলিজাবেথ কলবার্নকে জেরা করার কথাও জানিয়েছেন তিনি। গৌরব গগৈ বলেন, আমি একবারই গিয়েছি পাকিস্তানে, রিপোর্টে দেখব কতবার যাওয়ার কথা রয়েছে। এবার দুর্গাপূজার আগে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন করেছে ভারতীয় রেল। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে এবার থেকে টিকিট কাটতে গেলে প্রথম 15 মিনিট আধার কার্ড ব্যবহার বাধ্যতামূলক ব্যবহারকারীদের। অর্থাৎ টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম 15 মিনিট আধার কার্ড ছাড়া টিকিট কাটতে পারবেন না ব্যবহারকারীরা। জানা গেছে টিকিট বুকিংয়ে জালিয়াতি রুখতেই এমন পদক্ষেপ গ্রহণ করেছে রেল। কারণ হিসাবে জানা যাচ্ছে বর্তমানে ট্রেনের টিকিট কাটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অননুমোদিত এজেন্টদের দ্বারা স্বয়ংক্রিয় বুকিংয়ের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নিয়মিত যাত্রীদের কাছে সীমিত বিকল্প থাকে। প্রাথমিক পর্যায়ে আধার যাচাই বাধ্যতামূলক হওয়ার ফলে কেবলমাত্র যাচাইকৃত ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে বুকিং অ্যাক্সেস করতে পারবেন। নতুন নিয়মে রেলের অধীনস্থ সংস্থা আইআরসিটিসির কিংবা কোনো অ্যাপের মাধ্যমে টিকিট বুকিংয়ের সময় প্রযোজ্য হবে এই নিয়ম। জানা গেছে আগামী মাসের প্রথম দিন অর্থাৎ 1 অক্টোবর থেকে চালু হতে চলেছে টিকিট বুকিংয়ের নতুন নিয়ম। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 17 সেপ্টেম্বর বুধবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস
এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ বরাক উপত্যকার ৩ জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।